ডব্লিউবিপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। সাবজেক্ট সেম থাকছে, আজকেও স্ট্যাটিক জিকে চলবে। ক্লাস নাম্বার 2। টার্গেট আমাদের কি? ডব্লিউবিপি কেপি 2024, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আজকের টপিক আছে জাতীয় স্তোত্র এবং জাতীয় সঙ্গীত। তার মধ্যে প্রথমটা হচ্ছে জাতীয় স্তোত্র। জাতীয় স্তোত্রটা কি? সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের জন গণ মন, এটা আমাদের জাতীয় স্তোত্র। আর জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে আমাদের বন্দে মাতরম। চলো ধীরে ধীরে এগিয়ে যাই, বিষয়টাকে ক্লিয়ার করি। দেখো, এই যে সম্পূর্ণ সঙ্গীতটা আছে, এই সঙ্গীতটাতে 5টা স্তোত্র আছে, ঠিক 5টা স্তোত্র আছে। তার মধ্যে যে প্রথম স্তোত্রটা আছে কি না, এটাই হচ্ছে আমাদের জাতীয় স্তোত্র। তাহলে কোনটা? প্রথমটা মাথায় রাখতে হবে। এবার দেখো, সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি গাওয়ার সময় মোটামুটি 52 সেকেন্ড। এইটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। এইটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা কত? 52 সেকেন্ড। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। নেক্সট, 1911 সালে, সালটা মাথায় রাখবে, 1911 সালে কলকাতায়, কোথায়? কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। কিসের অধিবেশনে? জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার গাওয়া হয়েছিল। সালটা 1911 সালে। তাহলে এই যে জনগণ মন আমাদের জাতীয় স্তোত্র, যেটা প্রথমবার গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1911 সালে কলকাতাতে। বোঝা গেল? সভাপতি ছিলেন মানে ওই যে অধিবেশনটা হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেই সময় অধিবেশনের সভাপতি ছিলেন বিশেন নারায়ণ ধর। তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ওই সময়। ঠিক, এইটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। এটা ডব্লিউবিপিতে আসা প্রশ্ন হলো। আমি তোমাদেরকে যে কটা টপিক করাবো, যে কটা জিনিস করাবো, জানবে যে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ আজে বাজে জিনিস করিয়ে তোমাদের সময় নষ্ট করার আমার কোনো মানে নেই। ঠিক আছে? এতদিন ধরে পরীক্ষাগুলো কন্ডাক্ট হওয়া দেখছি, বুঝছি, তাই তোমাদের জন্য এই বেটার প্ল্যানটা করেছি, যাতে তোমরা ভুলভাল জিনিস থেকে দূরে থেকে সঠিক জিনিসটা শেখার চেষ্টা করো এবং সঠিকটাই পড়াশোনা করো, যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে। নেক্সট দেখো, 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং মানে হচ্ছে নিজে, বুঝলে তো, এই গানটাকে ইংরেজিতে অনুবাদ করেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গানটার ইংরেজি অনুবাদ করেছিলেন। সেটা কি নামে করেছিলেন? মর্নিং সং অফ ইন্ডিয়া নামে। তিনি যে জনগণ মনর ইংরেজি অনুবাদ করেছেন, সেই অনুবাদটার নাম হচ্ছে কি? মর্নিং সং অফ ইন্ডিয়া। কবে করেছেন? 1919 সালে করেছেন। কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন। স্বয়ং মানে হচ্ছে নিজে। ক্লিয়ার? নেক্সট, এই যে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে জনগণ মন হলো, এই যে সঙ্গীতটা 1950 সালের 24শে জানুয়ারি, 1950 সালের 24শে জানুয়ারি, তারিখটা মনে রাখবে। 1950 সাল, তার সঙ্গে তারিখটা মনে রাখবে। তার কারণ পরীক্ষাতে না এই প্রশ্ন এসেছে, তো তারিখ সহ এসেছে, আর এলে তারিখ সহই আসে এই প্রশ্ন। গণপরিষদের জাতীয় স্তোত্র রূপে, কোথায়? গণপরিষদে জাতীয় স্তোত্র রূপে গৃহীত হয়। এই প্রশ্নটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা প্রশ্ন। বুঝতে পারলে তো? তাহলে আমাদের যে ভারতের যে গণপরিষদে বা ভারতের সংবিধান যখন কার্যকরী হলো 1950 সালের এই দিনেই কার্যকরী হয়েছিল। তার আগে তো গণপরিষদ ছিল। তো এই গণপরিষদের সংবিধানটা কার্যকরী হলো, তা সেই কার্যকরী যে হবে ঠিক সেই সময়ই এই 24শে জানুয়ারিতেই কি হলো, যে এই জনগণ মনটাকে আমাদের জাতীয় স্তোত্র রূপে গ্রহণ করা হলো। তাই এই সালসহ তারিখ তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় অপশানের তারিখটাই ইম্পর্টেন্ট, সালের সাথে সাথে তারিখটাও থাকবে। বোঝা গেল? নেক্সট, তাহলে হয়ে গেল আমাদের জাতীয় স্তোত্র। এবার আসবো আমাদের জাতীয় সঙ্গীত বিষয়ে চর্চায়। হলো জাতীয় সঙ্গীত আমাদের নেক্সট টপিক। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের 1832 মানে হচ্ছে আনন্দ মঠটা 1832 সালে রচনা করা হয়েছিল। ক্লিয়ার? এই যে আনন্দ মঠের বন্দে মাতরম গানটা ভারতের জাতীয় সঙ্গীত। অর্থাৎ তোমাদেরকে যদি বলা হয় যে বন্দে মাতরম গানটা আমরা কোন বইতে পেয়েছিলাম, সেটা হচ্ছে আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাসে আমরা পেয়েছি।
হলো। কার লেখা? আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কোনো কনফিউশন নেই। নেক্সট, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, হলো। যে কটা লাইন দিচ্ছি না, লাইন কটাই ইম্পর্টেন্ট আর কি। প্রতিটা পরীক্ষাতে তোমরা দেখতে পাবে, শুধু ডাব্লিউবিপি বলে নয়, পিএসসির পরীক্ষা, ডাব্লিউবিসিএসের পরীক্ষা, মানে আমাদের স্টেটে যতগুলো পরীক্ষা অর্গানাইজ করা হয়, প্রত্যেকটা পরীক্ষায় কোথাও না কোথাও তুমি এই প্রশ্ন দেখবেই দেখবে, এটুকু আমার গ্যারেন্টি দেওয়া থাকলো। এবং আগামী দিনেও এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে, এটাও বলে দিলাম। এত কনফিডেন্সের সাথে এমনি এমনি বলছি না, কারণ এতগুলো পরীক্ষা দেখে এসেছি, সেখান থেকেই বলছি। নেক্সট দেখো, 1896 সালে, বারবার বলছি সালটা মনে রাখবে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ডাব্লিউবিপিতে আসা প্রশ্ন। 1896 সালে কোথায়? কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, আবার সেই জাতীয় কংগ্রেসের অধিবেশনে গানটা প্রথম গাওয়া হয়। কথা বোঝা গেল যে জাতীয় কংগ্রেসের 1896 সালের যে অধিবেশন কলকাতাতে হয়েছিল, সেখানেও এই বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয়েছিল। যেমন জনগণ মনটা 1911-তে গাওয়া হয়েছিল, তখন 1896 সালে এই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। সভাপতি কে ছিলেন? অর্থাৎ জাতীয় কংগ্রেসের তখন সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহনী। রহিমতুল্লাহ সাহনী, এইটা এই কারণে এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে। কেন? কারণ অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে যখন বন্দে মাতরমটা জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হলো, তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এভাবেও ঘুরিয়ে প্রশ্ন করা হয়। তা ঘুরিয়ে যদি প্রশ্ন করা হয়, সেটাও যদি তোমরা একদম বেস্ট অ্যান্সার দিতে পারো, সেই জন্য এক্সট্রা ব্র্যাকেট দিয়ে ইনফরমেশনটা অ্যাড করে দিয়েছি। নইলে এই ইনফরমেশন তোমরা হিস্ট্রিতে যখন পড়বে, তখন জাতীয় কংগ্রেসের যখন চ্যাপ্টারটা পড়বে, তখন এই লাইনটা তোমরা সেখানে দেখতে পাবে। নেক্সট, এই গানটির ইংরেজি অনুবাদ করেন শ্রী অরবিন্দ ঘোষ। আমরা যেমন দেখেছিলাম জনগণ মনর ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন, কিন্তু এক্ষেত্রে শ্রী অরবিন্দ ঘোষ এই বন্দে মাতরম গানটার ইংরেজি অনুবাদ করেছেন। বোঝা গেল? নেক্সট, 1950 সালে 24শে জানুয়ারি, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, আবার বললাম সালটা দেখবে 1950 সাল, সঙ্গে সঙ্গে তারিখটা দেখবে 24শে জানুয়ারি, কারণ তারিখটা ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষার ওই যে এমসিকিউ এর অপশানে নাই, তারিখটা তোমার সাথে একদম খেলা করে দেবে, বুঝতে পারলে তো? সাল হয়তো মনে থাকবে, তারিখ মনে থাকে না, তারিখ মনে রাখতে হবে। এই তাহলে 24শে জানুয়ারি বন্দে মাতরম, এই যে গানটা আছি, এই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। বোঝা গেল? তাহলে আমাদের গণপরিষদে এই জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরম গানটা গৃহীত হলো এই তারিখে। বোঝা গেল? এই হলো আজকের দুটো টপিক আলোচনা করে দিলাম। আবারও বলছি, আমাদের টার্গেট কি? যেহেতু চেঞ্জ হবে না, সিলেবাস এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে না, নাম্বার প্যাটার্ন এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে না, যতটা আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে বলতে পারি কনস্টেবলের প্রিলিতে 40+ জিকে থাকছে, এবং মেনে গেলে এটা হয়ে যাচ্ছে 25+। এসআইতে আলাদা, আমরা এসআই ভ্যাকান্সি এলে এসআই নিয়ে কথা বলবো। আপাতত কনস্টেবলের ভ্যাকান্সি আসার কথা শুনতে পেয়েছি, তো সেক্ষেত্রে আপাতত কনস্টেবল নিয়ে আলোচনা চলছে। এসআই এলে এসআই নিয়েও আলোচনা করা হবে। বোঝা গেল? এখান থেকে আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমরা 80% জিকে যেন সঠিক করে আসতে পারি। এবার তোমরা বলবে 80% জিকে সঠিক, এত জিকে কি পারা যাবে? পারা যাবে কি যাবে না সেসব তো পরের কথা। তাই বলি কি আমরা চেষ্টা করব না? বলো, চেষ্টা করব না? তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সবসময় আমরা চাইবো 40টা কোয়েশ্চেন থাকলে যেন আমরা 32টা সঠিক করতে পারি 40-এর মধ্যে, আর 25টা কোয়েশ্চেন যখন থাকবে তখন যেন আমরা 20টা সঠিক করতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট। বোঝা গেল? তাই এই টার্গেটকে মাথায় রেখেই এগোতে হবে, এবং জিকে ক্লাস আমি সেইভাবেই তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমরা শুধু মন দিয়ে ক্লাসটা করবে, হ্যাঁ, মন দিয়ে ক্লাসটা করবে, তারপরে দেখবে জিকেতে তোমাদেরকে হতাশ হতে হবে না। জিকেতে হতাশ হতে হবে না, এইটুকু আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবারও পরবর্তী দিন দুর্দান্ত একটা নতুন ক্লাসে।